২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি যাত্রা। এই টুর্নামেন্ট ঘিরে তাদের প্রস্তুতি কেমন হলো? ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ডকে টপকে কত দূরই বা যেতে পারবে টাইগাররা? তা নিয়েই আজ আমরা কথা বলবো দৈনিক আমার দেশ পত্রিকার ক্রীড়া সম্পাদক এম কায়সারের সঙ্গে। আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা। সো বাংলাদেশের প্রস্তুতিটা আপনি কিরকম দেখছেন? সত্যি কথা বলতে কি যে অন্যান্য দলগুলো চ্যাম্পিয়ন্স ট্রফিতে যারা খেলছে তাদের তুলনায় বাংলাদেশের প্রস্তুতিটা অবশ্যই ভালো হয়নি এবং সেটা স্বীকার করে গিয়েছেন কোচ নিজেই। কোচ সিমন্স নিজেই এখানে স্বীকার করেছেন। সর্বশেষ প্রেস কনফারেন্স করেছিলেন সফরে যাওয়ার আগে, সেখানে তিনি বলেছেন যে প্রস্তুতিটা যতখানি চিন্তা করা হয়েছিল, যত ভালো প্রস্তুতি হবে সেই প্রস্তুতিটা নট অ্যাট দ্য বেস্ট। তো এরকম প্রস্তুতি নিয়ে যখন আপনি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা টুর্নামেন্টে খেলতে যাবেন, যেখানে আপনি বিশ্বের সেরা 8টি দল খেলছে, সেখানে যদি আপনার প্রস্তুতিটা ভালো না হয় তাহলে সেই টুর্নামেন্টে ভালো করার জন্য যে একটা আত্মবিশ্বাস থাকার প্রয়োজন, সেটি আমি মনে করি যে বাংলাদেশ দলের তেমন নেই। উদাহরণ হিসাবে বেশি দূর যেতে হবে না, আপনি এই টুর্নামেন্টে খেলতে নেওয়ার আগে বাংলাদেশ একটা যে প্রস্তুতি ম্যাচ খেলেছিল, সেই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ পাকিস্তান সায়েন্সের কাছে, যে পাকিস্তান সায়েন্স মিন্স পাকিস্তান এ দল, তো পাকিস্তান এ দলের কাছে বাংলাদেশ একেবারে নাকানি চুবানির কায়দায় হেরেছে। ব্যাটিংটাও ভালো হয়নি, বোলিংটাও ভালো হয়নি। সবকিছু মিলে একটা বড় টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে বাংলাদেশ দলের যেরকম প্রস্তুতি ছিল, সেই প্রস্তুতিটা মোটেও হয়নি। আর তার চেয়ে বড় বিষয়, বাংলাদেশ ইন্ডিয়ান পিরিয়ডে সবচেয়ে বেশি যা খেলেছে সেটি হলো টি-20, এবং সর্বশেষ বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট খেলেছিল গত ডিসেম্বরের, খুব সম্ভবত 12 ডিসেম্বর। এবং লম্বা সময়, প্রায় 2 মাসের মতো যখন আপনি কোন একটা ফরম্যাটের সঙ্গে অভ্যস্ত হবেন না বা খেলবেন না রেগুলার, তখন সেখানে সিনক্রোনাইজ করাটা অনেক কঠিন একটা বিষয় হয়ে থাকে। তো আমার কাছে মনে হচ্ছে যে সবকিছু মিলে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো এত বড় একটা টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে যে ধরনের একটা প্রস্তুতির প্রয়োজন, সেই প্রস্তুতি বাংলাদেশ দল নিতে পারেনি। আচ্ছা, চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশের ম্যাচগুলো, প্রথম ম্যাচটা দুবাইয়ে, পরের 2টা ম্যাচ হচ্ছে রাওয়ালপিন্ডিতে। সো এই দুই দেশের কন্ডিশনটা কি বাংলাদেশকে অ্যাডভান্টেজ দিবে কিনা, বা ওই দুই দেশের পিচ অনুযায়ী বাংলাদেশের কিরকম অ্যাডজাস্ট করতে পারবে বলে আপনার মনে হয়? সুবিধার বিষয়টা হলো যে দুই জায়গায় বাংলাদেশ খেলবে, সেই দুটো ভেন্যু বাংলাদেশ দলের জন্য খুব অপরিচিত কোনো কিছু নয়। যেমন দুবাইতে এর আগেও বাংলাদেশ খেলেছে এবং রাওয়ালপিন্ডিতেও বাংলাদেশ খেলে এসেছে, এবং রাওয়ালপিন্ডিতে টেস্ট ম্যাচ সিরিজ জিতে এসেছে বাংলাদেশ, এবং দুবাইতেও বাংলাদেশ এর আগে এশিয়া কাপে খেলেছিল। এবং বাংলাদেশ দলের এই খেলোয়াড়রা যারা রয়েছেন, তারাও এই ক্রিকেটের সঙ্গে তাকে মানিয়ে নিতে পারবেন বলে আমি মনে করি। তারা অনেক ম্যাচ এখানে খেলেছেন। তো আমার কাছে মনে হচ্ছে না যে এই কন্ডিশনের সাথে বাংলাদেশের মানিয়ে নেওয়াটা বড় কোনো ধরনের বিষয় হতে পারে। আর আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি, সেটা হলো যে কন্ডিশনে আপনি খেলেন না কেন, উইকেটে আপনি খেলেন না কেন, বিষয়টা হলো প্রতিপক্ষ কিন্তু ঠিক একই কন্ডিশনে এবং একই উইকেটে খেলছে। প্রতিপক্ষ যদি মানিয়ে নিতে পারে, তারা যদি নিজেদেরকে সেখানে অ্যাডজাস্ট করতে পারে, তাহলে প্রতিপক্ষ হিসাবে আপনারও কম্পিটিটিভ হওয়া উচিত। এবং কন্ডিশন বা উইকেটের সঙ্গে আমি সাদৃশ্যপূর্ণ না, বা এটার সাথে আমি মানিয়ে নিতে পারছি না, এই ধরনের অজুহাত তোলাটা আমি মনে করি যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে একটা বড় ধরনের অজুহাত ছাড়া আর কোনো কিছুই হবে না। ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? সহজ কথা, ভারত এই টুর্নামেন্ট জিততে গিয়েছে, এবং যদি আপনি রিয়েলিটি চেকের কথা বলেন তাহলে বলতে হবে যে বাংলাদেশ এই টুর্নামেন্টে পার্টিসিপেটরি দল হিসেবে গিয়েছে। যদিও ক্যাপ্টেন বলেছেন অনেক বড় দলে বড় স্বপ্ন তিনি দেখেছেন, যে তিনি এই টুর্নামেন্ট জিততে চান বা চ্যাম্পিয়ন হতে চান। সেটা যদি আপনি রিয়েলিটি চেকের সঙ্গে মেলান তাহলে কোনোভাবে কিন্তু মিলছে না। কারণ গত 2 বছরে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের যে পারফরমেন্স, সেই পারফরমেন্স জানাচ্ছে যে বাংলাদেশ এই 8টি দল, টুর্নামেন্টের যে 8টি দল রয়েছে, এই 8টি দলের মধ্যে বাংলাদেশ খুব একটা ফেভারিট তো অবশ্যই বলবো না, আমি বলবো যে ফেভারিটের তালিকাতে কোনো মতেই পড়ে না। আমি বলবো যে বাংলাদেশ দলকে নিয়ে আলাদা ভাবে কোনো ক্রিকেট বিশেষজ্ঞ কিন্তু তেমন ভাবে চিন্তা করছেন না। হতে পারে যে বাংলাদেশ গ্রুপ পর্বের 3টি ম্যাচের মধ্যে একটি ম্যাচ হয়তো জিততে পারে, কিন্তু বাংলাদেশ ফাইনালে চলে যাবে, আমার মনে হয় না যে এত বড় স্বপ্ন অন্য কোনো ক্রিকেট বিশেষজ্ঞ দেখছেন। আর ভারতের বিরুদ্ধে স্ট্র্যাটেজিটা একটাই হওয়া উচিত, আপনাকে ভয়হীন ক্রিকেট খেলতে হবে। ভারত এই টুর্নামেন্ট জিততে গিয়ে যদি তাদেরকে প্রথম ম্যাচে হারিয়ে দিতে পারে, তাহলে আমি মনে করি যে বাংলাদেশ যে স্বপ্ন নিয়ে এই টুর্নামেন্টে খেলতে গিয়েছেন, বিশেষ করে বাংলাদেশ দলের অধিনায়ক যে স্বপ্ন নিয়ে টুর্নামেন্টে খেলতে গিয়েছেন, সেই স্বপ্নের পথে অনেক দূর এগিয়ে যাবে। তবে মনে রাখতে হবে যে ভারত অনেক শক্তিশালী দল, এবং তারা এই টুর্নামেন্ট জিততে যাচ্ছে। জিততে মিনস তারা এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হতেই চেয়েছে। তো ভারতকে হারানো খুব সহজ কোনো বিষয় হবে না। আপনি কাগজে কলমে হয়তো হারাতে পারেন, অথবা মনে করতে পারেন যে ভারতকে বিরুদ্ধে আগে আমরা অনেক কম্পিটিটিভ ক্রিকেট খেলছি, ভারতকে বিশ্বকাপের মধ্যে আসলে 2007 সালে আমরা হারিয়ে দিয়েছিলাম, ঠিক সেরকম একটা সম্ভাবনা যদি আপনাকে তুলতে হয়, তাহলে অবশ্যই বাংলাদেশকে আউট অফ দ্য বক্স ক্রিকেট খেলতে হবে। দ্যাট মিনস আপনাকে এমন কিছু কোর্টে মাঠে করে দেখাতে হবে যেটাতে ভারত অন্তত চমকে যায়। সেই চমকে যাওয়ার কাজটুকু যদি
বাংলাদেশ দল টুর্নামেন্টের প্রথম ম্যাচে করতে পারে, তাহলে আই উইল বি দ্য মোস্ট হ্যাপিয়েস্ট ম্যান অন আর্থ। ভাইয়া, চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ আসরে বাংলাদেশ সেমিফাইনাল খেলেছিল। সেই দলে ছিল বাংলাদেশের 5 সিনিয়র ক্রিকেটার মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক এবং মাহমুদুল্লাহ। এবং এইবার দলে তাদের সেই 5 জনের 2 জন রয়েছেন, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিক। আপনার কি মনে হয় যে মানে তাদের ওপর এক্সট্রা একটা প্রেশার থাকবে কিনা, আর সেই প্রেশার তারা কিভাবে সামলাবে বলে আপনার মনে হয়? দেখুন, ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে কোনো ম্যাচে কিন্তু আপনি প্রেশারের ম্যাচ থাকে। বিষয়টা হলো যে আপনি প্রেশারটা কিভাবে কম করবেন। হ্যাঁ, আপনি বলতে পারেন যে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিক রহিমের উপর আলাদা এক ধরনের একটু নজর থাকবে, কারণ তাদের যে বয়সে তারা এখন পৌঁছে গেছেন, তাদের খুব সম্ভবত এই টুর্নামেন্ট আইসিসি কোনো ইভেন্টে এটাই তাদের শেষ টুর্নামেন্ট হতে পারে। তো নিজের শেষটা তারা একটা ভালো করার একটা চেষ্টাটুকু অবশ্যই চালাবেন, যাতে এই স্মৃতি নিয়ে তারা বাকি ক্যারিয়ারে একটু সুখ স্বপ্ন নিয়ে কাটাতে পারেন। তো তারপরে আমি মনে করি যে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিক রহিম এত লম্বা সময় ধরে খেলে আসছেন, তাতে তারা বাড়তি কোনো চাপে এই টুর্নামেন্টে বা এই ম্যাচগুলোতে পড়বেন আমার মনে হয় না, কারণ তাদের যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সে তারা জানেন হাউ টু উইন দ্য প্রেশার এন্ড হাউ টু উইন এ ম্যাচ। তো তারা তাদের ক্যারিয়ারের এই শেষ পর্যায়ে এসে চাপের মুখে ভালো পারফরমেন্স করতে পারবেন না, আমি অন্তত সেই ধারণায় বিশ্বাসী নই। বাংলাদেশের যেই বর্তমান দলটা রয়েছে সেখানে অনেক তরুণ প্লেয়ার রয়েছে যাদের প্রথম আইসিসি ইভেন্ট। সব মিলিয়ে আপনি এই বাংলাদেশ দলটার সবচেয়ে স্ট্রং জোনটা কোনটা দেখছেন এবং উইকেস্ট জোনটা কোনটা দেখছেন? প্রথমে স্ট্রং জোনের কথাই বলি। আপনি যে কথা বলছিলেন যে এর আগে বাংলাদেশ আইসিসিতে 5 জন ক্রিকেটারকে, এক্সপিরিয়েন্স ক্রিকেটারকে নিয়ে খেলেছিল, এবার বেশ তরুণ ক্রিকেটার যারা রয়েছেন, আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, সেটা হলো যে ক্রিকেট সবসময় আপনাকে সুযোগটা দেয়। এই যে আপনি 5 জন এক্সপিরিয়েন্স ক্রিকেটার ছিলেন, মাত্র 2 জন রয়ে গেছেন, এখন বাকি 3 জন নেই, তাদের জায়গাটা পূরণ করার একটা দায়িত্ব বা সুযোগ কিন্তু চলে এসেছে এখন নতুন ক্রিকেটারদের মধ্যে। তারা যদি এই তরুণ ক্রিকেটাররা যদি জায়গাটা পূরণ করতে পারেন, তাহলে দেখবেন যে আগের সেই শূন্যতা অনুভব হবে না, এবং নতুন জায়গায় নতুন টুর্নামেন্ট এবং এই ধরনের টুর্নামেন্ট বড় আসরে যখন আপনি ভালো পারফরমেন্স করতে পারবেন, তখন শুধুমাত্র আপনি আপনার দলের জন্য নয়, আপনি দেখবেন যে পুরো পৃথিবী জুড়ে হয়তো আপনাকে নিয়ে এক ধরনের নতুন আলোচনা হতে পারে। সেই সুযোগটা যদি তরুণ ক্রিকেটারকে কাজে লাগাতে পারে, সেটা তাদের জন্য অনেক স্ট্রং একটা বিষয় হবে। আর যেটা আপনি বলছিলেন যে বাংলাদেশ এই দলের স্ট্রং জায়গাটা কি, আমি মনে করি যে এই দলের স্ট্রং জায়গাটা, আগে বাংলাদেশ দলের সবচেয়ে দুর্বল জায়গাটা ছিল পেস বোলিং অ্যাটাক, কিন্তু এবার যদি আপনি তুলনা করেন, তাহলে গত 1-2 বছরের মধ্যে বাংলাদেশ দলের সবচেয়ে স্ট্রং জোনটা হলো পেস বোলিং। কিন্তু বিষয়টা হলো যে দুবাইতে পেস বোলাররা ভালো করতে পারবেন কিনা সেটা নিয়ে একটা আশঙ্কা রয়েছে, কারণ দুবাই যে উইকেটে খেলা হবে সেই উইকেট কিন্তু স্পিন ওরিয়েন্টেড উইকেট হবে। সেটা বোঝা যাচ্ছে ভারত তাদের যে 15 জনের স্কোয়াড দিয়েছে, সেই 15 জনের স্কোয়াডের মধ্যে 5 জন স্পিনারকে তারা রেখেছে। তারা নিশ্চয়ই এটা একটা ক্যালকুলেশন করে দিয়েছে যে, এবং ভারত সব ম্যাচ খেলবে কিন্তু দুবাইতে। তো যখন তারা জানে যে দুবাইতে খেলা এবং এইবার উইকেট কম্পিটিশন কেমন হবে, এবং সেই কারণে তারা সেরকম দলের মধ্যে এত বেশি স্পিনার নিয়ে গিয়েছে। তো বাংলাদেশ দলের শক্তিশালী দিকটা যেটা আমি বলছিলাম যে পেস বোলিং, কিন্তু উইকেট আপনার স্পিন ওরিয়েন্টেড থাকবে। হয়তো বাংলাদেশ দল 4 জন পেসার নিয়ে খেলতে পারবে না, তবে পরিস্থিতি, কন্ডিশন বা প্রতিপক্ষ যেমনই হোক, আপনি যদি প্ল্যান করে নামেন যে আমাকে খেলতে হবে, জিততে হবে, এবং প্রতিপক্ষ যেই থাকুক তাকে উড়িয়ে দিতে হবে, সেই চিন্তাটুকু নিয়ে যদি বাংলাদেশ ভয়হীন নিঃসংকোচে ক্রিকেট খেলতে পারে, তাহলে এই টুর্নামেন্ট থেকে বাংলাদেশ দলের কিছু একটা নিয়ে আসার সুযোগটা রয়েছে। আর বাংলাদেশ দলের দুর্বলতা যদি আপনি বলেন, তাহলে আমি বলবো দুর্বলতা লম্বা সময় ধরে একটাই, ব্যাটিং। বাংলাদেশ দলের যে শুরুর 1 থেকে 6 নম্বর ব্যাটসম্যান রয়েছেন, এই শুরুর 1 থেকে 6 নম্বর ব্যাটসম্যান যদি কোনো ম্যাচে ফ্লপ করেন, এবং এখান থেকে অন্তত 4 জন বা 3 জন ব্যাটার যদি ভালো পারফরমেন্স না করতে পারেন, তাহলে সেই ম্যাচে বাংলাদেশ দলের ভালো করাটা কঠিন বিষয় একটা হয়ে দাঁড়ায়। তো বাংলাদেশ দলকে এই টুর্নামেন্ট ভালো করতে হলে প্রথম শর্তটা হলো 1 থেকে 6 নম্বর পর্যন্ত যে ব্যাটার রয়েছেন তাদেরকে ভালো পারফরমেন্স করতে হবে। এই টপিকে যদি আরেকটু কথা বলি, আমাদের অধিনায়ককে নিয়ে, নাজমুল হোসেন শান্ত, যিনি হচ্ছে বিপিএলও ম্যাচ গেম টাইমটা পাননি এবং তার প্রস্তুতিতে কিছুটা তো ঘাটতি রয়েছে ডেফিনেটলি, কিন্তু এর আগেও আমরা তেমন ওয়ানডে ম্যাচ খেলেও প্রস্তুতি নেইনি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য, যেটা ছিল টি20 ভার্সনের বিপিএল, সেখানেও তিনি খেলতে পারেননি। তো ক্যাপ্টেন্সির দিক দিয়ে আর তার ব্যাটিংয়ের প্রেশার, দুটো মিলিয়ে শান্তর সম্ভাবনা কীরকম দেখছেন এবারে, বা উনি কোন প্ল্যানে আগাতে পারে বলে মনে হয়? বিষয়টা তার জন্য একটা বাড়তি চ্যালেঞ্জ অবশ্যই, কারণ তিনি ফর্মে নেই, এবং তিনি এত বাজে ফর্মে ছিলেন যে ঘরোয়া ক্রিকেটে বিপিএল এর তিনি সেরা একাদশেও জায়গা পাননি। যদিও তিনি সেই টুর্নামেন্টের দলের ক্যাপ্টেন ছিলেন না, ব্যাটার হিসেবে ছিলেন, কিন্তু তার ব্যাটিং পারফরমেন্স এত ভালো ছিল না যে তাকে প্রত্যেক ম্যাচে অটোমেটিকলি নেওয়া হতে পারে। তো তার বাজে পারফরমেন্স ছিল দেখে তাকে কিন্তু একাদশে রাখা হয়নি। এমন একজন ক্রিকেটারকে নিয়ে আপনি যখন এত বড় বৈশ্বিক আসরে খেলতে যাবেন, তখন তার উপর চাপটুকু অবশ্যই থাকবে। কিন্তু আমি ওই যে বললাম যে কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেটে
চাপকে জয় করাটা একজন ক্রিকেটারের সবচেয়ে বড় একটা আপনার আত্মবিশ্বাস হতে পারে। কে জানে যদি প্রথম ম্যাচে নাজমুল হোসেন শান্ত ভারতের বিরুদ্ধে ভালো পারফর্ম করতে পারেন, তারপরে তার যে এত লম্বা সময় ধরে হারিয়ে যাওয়া ফর্ম ছিল, সেই ফর্মটা যদি তিনি প্রথম ম্যাচে খুঁজে পান তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এবং নাজমুল হোসেন শান্ত এটাও জানেন যে তিনি কিন্তু দলে শুধুমাত্র অধিনায়ক হিসেবে খেলেন না, তার দলের মূল কাজটুকু কিন্তু ব্যাটার হিসেবে, এবং তিনি টপ অর্ডার ব্যাটার। একজন টপ অর্ডার ব্যাটার যখন ভালো পারফরমেন্স করতে পারেন তখন দলের অনেক বড় এক ধরনের সুবিধাটা হয়ে থাকে, বা দল সামনে বাড়ার জন্য অনেক বড় এক ধরনের আত্মবিশ্বাস পেয়ে থাকে। আর সেই পারফরমেন্স যদি দলের অধিনায়কের কাছ থেকে আসে তখন সেটা আরো বেশি আত্মস্ফোরণ ঘটায় পুরো দলের মধ্যে। তখন দলের বাদবাকি ব্যাটাররাও চিন্তা করেন বা ক্রিকেটাররা চিন্তা করেন, ক্যাপ্টেন যখন এরকম ভাবে পারফর্ম করছেন তাতে আমরাও নিজেদেরকে একটু মেলে ধরি। তো সবকিছু মিলে এই টুর্নামেন্টটা বাংলাদেশ দলের জন্য যতক্ষণ না চ্যালেঞ্জ, আমি মনে করি যে ব্যাটার হিসেবে নাজমুল হোসেন শান্তর জন্য এটি অনেক চ্যালেঞ্জের একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে। রিশাদের কথা যদি একটু স্পেসিফিক ভাবে জিজ্ঞেস করি, আমাদের বর্তমান স্কোয়াডের অনেক ক্রিকেটাররাই বলছেন যে রিশাদের উপর অনেক কিছু ডিপেন্ড করে, রিশাদ ব্রেক থ্রু এনে দেয়। আপনি রিশাদের সম্ভাবনাটুকু কিরকম দেখছেন? আমি কোনো একজন ক্রিকেটার আপনাকে সব ম্যাচ জিতে দিবেন বা টুর্নামেন্ট জিতে দিবেন সেই ধারণায় বিশ্বাসী নই। আর একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে কোনো একটা ম্যাচ জেতাতে পারেন একজন সিঙ্গেল ক্রিকেটার, কিন্তু যদি কোনো আপনি একটা টুর্নামেন্টে ভালো করতে চান, টুর্নামেন্টের ট্রফি জিততে চান, তাহলে অবশ্যই আপনাকে দল হিসাবে ভালো করতে হবে এবং দল হিসাবে পুরো সামগ্রিক পারফরমেন্সটা দলের সামগ্রিক পারফরমেন্সটা দেখাতে হবে। সো রিশাদ অবশ্যই ভালো ক্রিকেটার, কোনো সন্দেহ নেই, কিন্তু তিনি এর আগের যে টুর্নামেন্ট হয়েছিল যেটা আইসিসি টি-20 আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে, সেখানেও তিনি ভালো পারফরমেন্স করেছিলেন। কিন্তু তারপরে দেখুন তিনি ভালো পারফরমেন্স করেছিলেন কিন্তু বাংলাদেশ দলের সামগ্রিক পারফরমেন্সটা ভালো হয়নি। সে কারণে আমি সবসময় বিশ্বাস করি সেটি হলো যে আপনি যদি টুর্নামেন্টে ভালো করতে চান, কোন সিরিজে ভালো করতে চান, তাহলে আপনাকে অবশ্যই পুরো দল হিসেবে ভালো করতে হবে। আমি আশা করছি যে রিশাদের এই পারফরমেন্স যদি ভালো পারফরমেন্স করে থাকেন তাহলে তার সেই পারফরমেন্সে উৎসাহিত হয়ে বা তার সেই পারফরমেন্সকে সামনে রেখে পুরো দল যদি ভালো পারফরমেন্স করে তাহলে আমি খুব খুশি হব। ভাইয়া, সব শেষ প্রশ্নটি যদি জানতে চাই যে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন 4 দলের আপনি বেশি সম্ভাবনা দেখছেন সেমিফাইনাল খেলার? আমার ধারণা হলো যে আমার সঙ্গে হয়তো অনেকে একমত হবেন না, তবে আমি মনে করি আমার বিবেচনায় এই গ্রুপ থেকে, মানে বাংলাদেশ যে গ্রুপে রয়েছে সেই গ্রুপ থেকে ভারত এবং নিউজিল্যান্ডের সম্ভাবনা আমি দেখছি সেমিফাইনালে, এবং উল্টো দিকের গ্রুপ থেকে আমি ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সম্ভাবনাটুকু দেখছি। তো ওই সেই গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, এবং এই গ্রুপ থেকে আপনার ভারত ও নিউজিল্যান্ড, এই 4টা দল সেমিফাইনালে যাওয়ার আমি প্রচুর সম্ভাবনা দেখছি। কেন দেখছি তার অন্যতম কারণটা হলো যে অনেকে হয়তো বলবেন যে পাকিস্তান তো পাকিস্তানের মাটিতে খেলছে, পাকিস্তান লম্বা সময় ধরে ওয়ানডে ক্রিকেটেও ভালো পারফরমেন্স করে আসছে। আপনি দেখবেন যে সাম্প্রতিক পারফরমেন্সটা পাকিস্তানের খুব একটা সুখকর নয়। আর এই সর্বশেষ যে পাকিস্তানের মাটিতে তারা যে ট্রাই নেশন একটা ওয়ানডে ম্যাচ সিরিজ খেলেছিল, টুর্নামেন্ট খেলেছিল, সেখানে কিন্তু পাকিস্তান দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিততে পারেনি। তো আমার কাছে মনে হচ্ছে যে সবকিছু মিলে নিউজিল্যান্ড খুব একটা আন্ডারডগ টিম হিসেবে, দল হিসেবে এবার টুর্নামেন্টে খেলতে গিয়েছে, কিন্তু নিউজিল্যান্ড যদি সেমিফাইনালে খেলে, ইভেন যদি ফাইনালও খেলে, আই উইল নট সারপ্রাইজ। থ্যাংক ইউ ভাইয়া টিভিএস এর সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ আপনাকে এবং টিভিএস কে।